গুছানো পরিপাটি সংসারের পেছনে থাকে অনেক গল্প। আমরা শুধু গুছানো পরিপাটিটাই দেখি, এর পিছনে একজন গৃহিণীর যে কতটা পরিশ্রম থাকে সেটা দেখি না। আসসালামু আলাইকুম, আমি মমো, লাইফ সার্কেল অফ মমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? খুব ভোরে হাজব্যান্ড গিয়েছিল ছাদে, তো আমিও তার সাথে সাথে অনেক দিন পরে গিয়েছিলাম। এই যে এখন মাত্র কয়েকটা গাছ আছে, আর এগুলো এখন সরিয়ে ফেলতে হবে। তো এই গাছ সরানোটা এতটা সহজ না, কিভাবে করব সেটাও জানি না, কোথায় নিব সেটাও জানি না। আর এখানে মাশাআল্লাহ অনেকগুলো নয়নতারা গাছ হয়েছে, এগুলো আমি সব বাসায় নিয়ে লাগাবো। কিন্তু এই বড় গাছ তো এগুলো কোনোভাবেই নেওয়া সম্ভব না, এটা কি করব সেটাও জানি না। ওদিকে হাজব্যান্ড হচ্ছে যে ঝাড়ু দিচ্ছে ছাদ। আসলে এই যে সব ছাদেই গাছ আছে, তবে আমাদের ছাদে যে কেন আন্দোলন শুরু হয়েছে সেটাই বুঝতে পারি না। তো কিছু করার নেই, যেহেতু যৌথ বাড়ি, সবার সব কিছু সম্মতি ছাড়া চলে না, সেভাবেই করতে হয়। আর রাতে কিছু ফুল নিয়ে আসা হয়েছিল। আমার মতো এরকম কে কে আছেন যে যার জন্মদিন তাকে দিয়ে ফুল আনিয়ে তাকে গিফট করেন? আমি রাতে বলেছিলাম হাজব্যান্ডকে যে ফুল নিয়ে আসতে, তো বলিনি কেন নিয়ে আসতে। তো মাঝে মাঝে সে নিয়ে আসে, আমি বলি এই ফুলগুলো বাসায় রাখি, আর অনেক সুন্দর স্মেল থাকে। 1 সপ্তাহ 10 দিন তো পুরো বাসা অনেক ঘ্রাণ থাকে। তো আমি এটা মাঝে মাঝে আনাই। তো আনার পরে যখন তার ফুল তাকে দিয়েই উইশ করেছি, তখন সে তো অবাক তাকিয়ে আছে, বলে আমাকে দিয়ে আনে, আমাকে উইশ করা হয়। তো এরকম মাঝে মাঝে করতে হয়, যেহেতু বাইরে বের হব না আর গিফটও করতে হবে, তো কি করার আছে, এখন তো তাকে দিয়ে আনাতে হবে। আর সাথে ছিল আটা আর জিরা। এরপরে হচ্ছে নেক্সট ডে আরেক দিনের কিছু অংশ ছিল। এরপরে এটা হচ্ছে আরেক দিন। সকালে উঠে আমি ভাত আর ভাজি বসিয়ে দিয়েছি, কারকোল ভাজি, এটা রাতেই কেটে রেখেছিলাম। আর আমি রান্নাঘরে না নতুন করে এই গাছটা নিয়ে এসেছি বারান্দা থেকে। সব আপুদেরই দেখি তারা রিয়েল প্লান্ট রাখে, তো আমিও চিন্তা করলাম যে রান্নার সময় ওদেরকে নিয়ে আসবো, আবার রান্না শেষে ওদের জায়গায় ওদের রেখে আসবো। কেমন হয়েছে ব্যাপারটা বলবেন অবশ্যই কমেন্টে। তো আমার জাতীয় কড়াই, সেটাতে আমি ভাজি করছিলাম, আর এটা দিয়ে রান্না করতে দেখলাম আমার হাজব্যান্ড হাসে আর বলে এত কড়াই কিনো তো সেটা দিয়েই রান্না করো। আসলে কেন জানি এটার মধ্যে করতেই না আমার ভালো লাগে। আর ভাত বলক আসলে এভাবে উপর থেকে আমি এই ফেনাগুলো ফালিয়ে দেই, এটা অনেক আপুরাই করে। আর তারপরে হচ্ছে যে এটা এই নাকড়টা ভাতের এইভাবে উপরে রেখে দেয় বলকায়, যাতে নিচে না পড়ে যায়। তো এই যে ভাজি হয়ে গেছে, ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে এখন নতুন কড়াইতে রান্না করব। আজকে সেই মুখে রুচি ফিরিয়ে আনার সেই রেসিপিটাই করব। সরিষার তেল প্রথমে প্যানে দিয়ে দিলাম। আজকে আমি উস্তা দিয়ে মাছ রান্না করব। বৃষ্টি হয়, তবে বৃষ্টি হলেও কি হবে, গরম কিন্তু আছেই। আর বৃষ্টিটা হয় উল্টাপাল্টা সময়ে, যখন বাচ্চাদের ছুটি হবে ঠিক ওই সময়ে, যখন মানে দরকার ওই সময়গুলোতেই না কেন যেন বৃষ্টি হয়। তারপরে যে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা সফট করার জন্য লবণ দিয়ে দিলাম। এই কড়াইতে রান্না করতে না অনেক ভালো লাগে। তো ওই যে একটা আপু বলেছিল, সম্ভবত তৌফিকা, আমার নামটা মনে নেই, উল্টাপাল্টা নাম বলতে চাচ্ছি না আমি, আইডিটা আপুর মনে নেই, তাহলে বলতাম। আসলে আপু, এই কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তারপরে হচ্ছে মাছ দিয়েও কষাবো, আর উস্তাটা দেব একেবারে নামানোর আগে। যারা উস্তা দিয়ে খায় রান্না করে তারা তো জানেই। আর এদিকে হচ্ছে 2টা ডিমও সিদ্ধ করে রেখেছি, তবে সেটা বেবিদের দেব, এটা রান্নার জন্য না, এভাবে বাচ্চাদের খাওয়ানোর জন্য করে রেখেছিলাম। কিন্তু আমি এতটা ব্যস্ত যে ওদের একটু করেও দিতে পারছিলাম না। আসলে দেখা যায় রান্নাঘরে এটা ওটা অনেক কাজ থাকে, একটার পর একটা তো করতেই থাকি। আর এই যে এই মাছটা দিয়ে রান্না করব, এই মাছটা একটু আধা ভাঙা করে দেব। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, এই শোল গজার মাছ দিয়ে একটু আধা ভাঙা করে খেতে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। এটা ছিল গজার মাছ।
এরপরে হচ্ছে যে আমি মাছের ভিতরে মাঝে যে কাঁটাটা থাকে যখন কষানো হয়ে যাবে মাছ থেকে ওই কাঁটাটা তুলে নেব। তো এখন ভালোভাবে মাছটা মশলার সাথে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেব যাতে মাছটা ভালোভাবে কষানো হয় আর সিদ্ধও হয়ে যায়। আমার ছাদে অনেক গাছ ছিল এর আগে আপনারা যখন প্রথম দিকের ভিডিওতে শেয়ার করেছিলাম, আর এখন অল্প কিছু গাছ আছে। আর এগুলোকে মানে অনেক বছর ধরে করোনার থেকে করতে করতে পুরা ছাদ ভরে ফেলেছিলাম। আর তো এখন যেহেতু আমাদের একার ছাদ না, সবার যৌথ, সেখানে তো কিছু বলার থাকে না। অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না। আর আমার শ্বশুরদের গ্রামের বাড়ি আছে, তো সেখানে না আমার শ্বশুর, চাচা শ্বশুর সবার বাড়ি এখন ধরি যৌথ, কারো আলাদা সাইট নাই। আর তারপরে তো আমাদের স্টেপ মানে আমার শ্বশুরের বাচ্চাদের স্টেপ, তারপরে হচ্ছে আমার বাচ্চাদের স্টেপ, মানে কত প্রজন্ম হয়ে গেছে, তারপর তাদের এখনো ওইভাবে আলাদা করে কোনো কিছু হয়নি যে এখানে এটা গিয়ে লাগানো যাবে বা করা যাবে। আসলে অনেক ফ্যামিলিতে হয়তো এরকম অনেক কিছুই আছে এখনো সেভাবে কিছু করতে পারে না। যাই হোক, যাদের শখ বেশি তাদের ওইভাবে লাগানোর জায়গা বা সামর্থ্য থাকে না। এর আগে এটা নিয়ে একটা ভিডিওতে কথা বলার পরে আপু একটা বলেছিল যে গ্রামের মানুষের অনেক কাজ থাকে, আসলেই থাকে। তবে গাছ লাগানোটা অত একটা সময়ের ব্যাপার না যদি লাগাতে চায়। আর আমি জীবনের অনেকটা সময় কিন্তু গ্রামেই কাটিয়েছি, কারণ আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির আমার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়েছে। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়েছে। তো আমার এখন ঢাকার জীবন সবে তো 2012 ডিসেম্বরে আমার বিয়ে হয়েছে। তো এই 12-13 বছর ঢাকার জীবন, তার আগে তো তার চেয়ে অনেক বেশি সময় আমি গ্রামেই কাটিয়ে এসেছি। তবে সবাই কিন্তু গরু বা হাঁস মুরগি সবাই পালে না, আর যারা পালে তারা তো আসলেই সময় পায় না, তাদের অনেক বেশি ওগুলা নিয়ে সময় কাটে। তো এখনো আমার তো ভাইয়েরা, ভাইয়ের বউ এদের বাড়ি আছে, এক ননদও গ্রামে থাকে। তো সময় দেখা যায় চাইলে না অতটুক একটু সময় বের করা যায়। আর আমাদের অনেক আপুরই তো গ্রামে থাকে, তারা অনেক সুন্দর গাছ লাগায়, তারপরে সেখান থেকে শাকসবজি তুলে রান্না করে, সেটা অনেক ভালো লাগে। যে ফরিদা আপু যে কি সুন্দর মাটির চুলায় রান্না করে হাঁড়ি পাতিল দিয়ে, বাহিরে তার সবজি গাছ থেকে সবজি তোলে। আসলে দেখা যায় যে উনিও হাঁস মুরগি পালে, তারপরেও কিন্তু অনেক সুন্দর গাছ লাগায়। আসলে চাইলে না করা যায়। তো সবার জীবনেই কিন্তু অত সহজ না যেটা আমরা সহজ মনে করি। যখন আমরা গ্রামে থাকি তখন মনে করি ঢাকায় অত কাজ নেই, আবার ঢাকায় যারা থাকি তারা মনে করি গ্রামে তো কোনো কাজ নেই। আসলে সব জায়গায় আলাদা আলাদা ভাবে কিন্তু থাকে। আর একটা যে কোনো সংসার গুছিয়ে পরিপাটি করার পেছনে গৃহিণীর অনেক ভূমিকা থাকে, অক্লান্ত পরিশ্রম থাকে। আসলে একজন গৃহিণী যদি অক্লান্ত পরিশ্রম না করে তাহলে কিন্তু পরিপাটি সুন্দর গুছানো একটা সংসার হয় না। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি। আসলে আমি ২ টা জীবনই উপভোগ করেছি, গ্রাম প্লাস শহর। তো অনেকটা আমি বুঝি। একেবারে তো জন্ম থেকেই ঢাকায় না। তবে আমার ভালো লাগে গ্রাম, গাছ সবকিছুই। তবে সেটা তো আর সম্ভব না। এখন চাইলেও অনেক কিছু করতে পারি না। যখন যেই পরিস্থিতি হয় সেটাই মানিয়ে নিতে হয়। এরপরে হচ্ছে বিকেলে একটু আদা দিয়ে রং চা করেছিলাম। সাথে বিস্কুট নিয়েছিলাম, আম কেটে নিয়েছিলাম। তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর রং চাটা আদা দিয়ে খেতেই আমার ভালো লাগে। তাই এই যে আদা দিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে এখন পাতি দিয়ে চুলাটা অফ করে দেব। এরপরে আর ফুটাবো না, চুলা অলরেডি অফ করে দিয়েছি আমি। তো আমার ভিডিও, কথা বা কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। কাউকে কষ্ট বা দুঃখ দেওয়ার জন্য কাজ করি না। সবাই সবার সাথে থাকি, পাশে থাকি, তাহলে সবকিছু সুন্দর আর সহজ হবে। এরপরে রাতে হচ্ছে যে আমার ফ্রিজে যে মাংসগুলো ছিল আমি সব বের করে নিয়েছি। কারণ আর কিছুদিন পরে তো আবার কুরবানির মাংস চলে আসবে। তার আগে যেগুলো কিনা ছিল সেগুলো রান্না করে ফেলি। আর যদি খেতেই থাকি, ঈদের আগেও খেতে থাকি গরুর মাংস, তাহলে সেটার প্রতি আরই থাকবে না।
তো গরু এখনই তো আমার বাচ্চারা অনেক খুশি। ওরা রোজার ঈদের থেকে কুরবানি ঈদের জন্য বেশি অপেক্ষা করে। আর গরু কিনার পরে না তাদের ওই অপেক্ষার থাকে না, কারণ তারা না অনেক ভয় পায়। কিন্তু গরু কিনার আগে প্রতিদিনই শুধু বলে কবে গরু কিনবে, কবে গরু কিনবে। আর যখন কিনা হয়ে যায় তখন নিচে একবারও নামে না ভয়ে। তো আমাদেরটা তো আমাদের ওই দারোয়ান আঙ্কেলই দেখাশোনা করে। তারপরও দেখা যায় বাচ্চারা শখে নামে না, ওরা একটুও নামবে না, কিন্তু কিনার আগে মাথা নষ্ট করে ফেলে কবে গরু কিনা হবে তাদের। আর ঢাকায় কুরবানি ঈদটা একটু মনে হয় বেশিই থাকে, যখন বিল্ডিংয়ের কারো গরু কিনা হয় আশেপাশের বিল্ডিংয়ের বারান্দার পিচ্চিগুলো অনেক জোরে চিল্লাচিল্লি করতে থাকে, খুব ভালো লাগে। আর মাংস রান্না করতে করতে আমার জিরা শেষ হয়ে গিয়েছিল, টালা জিরা, সেটাকেও আমি একটু ভেজে নিচ্ছিলাম। এখন এটাকে ভেজে গুঁড়ো করে তারপরে মাংসর মধ্যে দিব। সবসময় আগেই রেডি করে রাখা হয়, তবে এবার হচ্ছে যে আলসামি করে আমি করব করেই করা হচ্ছিল না। তো এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, আগে পাটায় বেটেই করতাম, আর এখন হচ্ছে যে পাটায় আর বাটবো না। অনেক রাত হয়ে গেছে, ঝটপট এটা করে তাড়াতাড়ি আমি দিয়ে দিব। আর যতই তাড়াতাড়ি করি তারপরও শুতে শুতে অনেকটা সময় চলে যায়। আমরা গৃহিণীরা শুই সবার পরে, আবার উঠিও সবার আগে। আর এর ফলেই আমরা কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আমাদের এই অক্লান্ত পরিশ্রমই আমাদের সংসারটাকে এত গুছিয়ে পরিপাটি করে রাখার মানে হয়। তো এখানে তো হচ্ছিল রান্না, আর আমি ওদিকে ওই কাজগুলো করতেছিলাম। সাথে সাথে কিন্তু অনেক কিছুই করা হয়, মনে হয় যে কাজ শেষ, তারপরও না এটা করিনি, ওটা করিনি, এটা রয়ে গেছে, মনে হয় যে একটা কাজও বাকি রাখবো না, সব করে ঘুম আসবো। তারপরে সকালে উঠে যাতে কোনো কিছু সেভাবে করতে হয় না, কিন্তু আবার সকালে শুরু হয়ে যায় নতুন আরো কাজ। কাজের আসলে গৃহিণীদের কোনো শেষ নেই, একটার পর একটা তো চলতেই থাকে। কথা বলতে বলতে অনেক কথা বলেছি, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের যারা আজকে আমার চ্যানেলের নতুন লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।